নমস্কার, হাই নিউজের সকল দর্শককে জানাই দীপাবলি ও কালীপুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছে নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি ঋতু। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে সোমা, নিজের গানে কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভ চেতনার বার্তা দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। শক্তির আরাধনায় জনপ্লাবনে ভাসতে শুরু করেছে বারাসাত। যানজট সামাল দিতে দীর্ঘ কয়েক বছর ধরে জেলা সদরে চলা বিধিনিষেধের সঙ্গে পুলিশের বাড়তি সংযোজনকে দোষ দিচ্ছেন ভুক্তভোগীরা। বারাসাত ও মধ্যমগ্রামে কালীপুজোতে প্রতি বছরের রুট না জানায় অনেকেই হাঁপিয়ে পড়েন। এবার এই নিয়ে বারাসাত জেলা পুলিশ চালু করেছে বিশেষ কালীপুজো ওয়েবসাইট। এর মাধ্যমে দর্শনার্থীরা এক ক্লিকেই জানতে পারবেন মণ্ডপ সংক্রান্ত এবং পুলিশের সহায়তা কেন্দ্রের সমস্ত তথ্য। মণ্ডপে আর মন্দিরে সোনার উপর অলঙ্কারে শোভিত হয়ে উঠবেন মা কালী। কলকাতার ৪৮টি মণ্ডপে কালী প্রতিমার যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব এবার কলকাতা পুলিশের। রাইফেলধারী পুলিশকর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নেবেন। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে সোমা, নিজের গানে কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আলোর উৎসবে মাতোয়ারা বাংলা, মেতে উঠেছে গোটা দেশ। সোমবার কালীপুজো, তারপর একে একে দীপাবলি, ভাইফোঁটা, সপ্তাহভর উৎসবের আমেজ। আর এমন আনন্দ আবহে সকলকে নিজের লেখা গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রায় 2 মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি। প্রার্থনা জানিয়েছেন, অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা। রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলির এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী নিজের লেখা ও সুর করা গানের একটি অংশ পোস্ট করেছেন। আধার ঘুচিয়ে আলোর পথযাত্রী হওয়ার বার্তা তাতে। লিখেছেন, দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী। আলো নিয়ে এসো মা, অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা। সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক। শুভ চেতনার বার্তা দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতির পোস্টে সমৃদ্ধ জীবনের বার্তা, পাশাপাশি সতর্কতাও বার্তা দিয়েছেন তিনি। দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত, যা অধর্মের ওপর ধর্মের, অন্ধকারের ওপর আলোর, মন্দের ওপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের আধ্যাত্মিক বিজয়ের প্রতীক। এই উৎসব দেশ জুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। মানুষ প্রদীপ এবং মোমবাতি জ্বালায় এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে নিজের বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, শুভ দীপাবলি উপলক্ষে আমি ভারত এবং বিশ্বজুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। তিনি আরও বলেন, দেশজুড়ে প্রচুর উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই দিনেই ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করে। নিজের পোস্টে সতর্কতার বার্তা দিয়ে রাষ্ট্রপতি লিখেছেন, আমি সকলকে নিরাপদে, দায়িত্বশীলভাবে এবং পরিবেশ বান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাচ্ছি। এই দীপাবলি সকলের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। প্রধানমন্ত্রী তার বার্তায় লিখেছেন, দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক। নিজের বার্তায় দেশবাসীকে স্বদেশি জিনিস কেনার আহ্বানও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, আসুন উৎসবের মৌসুমে 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি, ভারতীয় পণ্য কিনি। তিনি আরও লিখেছেন, আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন। হাই নিউজ নেটওয়ার্ক।
কালীপুজোর শহর তথা রাজ্য দিকে দিকে চলছে মাতৃ আরাধনা। পুজোর দিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় ভক্তদের। কালীঘাট, তারাপীঠ, নৈহাটি, তারকেশ্বর, বেলুড় মঠে প্রতি বছরের মতোই এবারেও একই পুণ্যতিথিতে চেনা ছবি ধরা পড়ল। কালীপুজোয় শহর তথা রাজ্য দিকে দিকে চলছে মাতৃ আরাধনা। পুজোর দিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভিড় ভক্তদের। কালীঘাট, তারাপীঠ, নৈহাটি, তারকেশ্বর, বেলুড় মঠে প্রতি বছরের মতোই এবারও এই পুণ্যতিথিগুলিতে চেনা ছবি ধরা পড়ল। পুজোর ভোর থেকেই তারাপীঠে বহু মানুষ আসছেন। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হওয়ার আশা নিয়ে এসেছেন ভক্তরা। বেলা যত গড়িয়েছে ভিড় আরও বেড়েছে। কালীপুজোর ভোরবেলা বিশেষ আচার মেনে দেবী শ্রীলাবম্যময়ীর পুজো করা হয়। সকালে স্নান করিয়ে দেবীকে রাজবেশে সাজানো হয়, পরানো হয় চুনরি, রাজবেশে অলঙ্কার সাজিয়ে তোলা হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্য পুজো সম্পন্ন হয়। ভোরবেলা দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় শীতল ভোগ। সেই ভোগে থাকে ছোলা, মুরকি, মিষ্টি, ফল, শরবত এবং মিছরি ভেজানো জল। দেবীকে রাজবেশে সাজানোর পর মন্দির চত্বরে ঢাকের তালে, মন্ত্রপাঠে আর আলোর ঝলকে ভরে ওঠে গোটা সকাল। ভক্তরা প্রত্যুষে উপস্থিত হয়ে মায়ের দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করেন। রবিবার মধ্যরাত থেকে কালীঘাট দক্ষিণেশ্বরে মন্দির চত্বরে ডালা হাতে লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা। দূরদূরান্ত থেকে এসেছেন অনেকেই। কড়া নিরাপত্তায় মুড়েও দেওয়া হয়েছে মন্দির চত্বর। দক্ষিণেশ্বরে সকাল থেকে শুরু হয়েছে পুজো। কোনো রকম দুর্ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি। মন্দির ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে করুণাময়ী কালীবাড়িতে শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো। নিষ্ঠা মেনেই চলছে এই পুজো। নৈহাটির বড়মা ভক্তদের কাছে এক অন্যরকম আবেগ। এখানেও সাড়ম্বরে চলছে পুজো। শতবর্ষ পেরিয়ে এবার 102 বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। কালীপুজোর রাতে বড়মাকে এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দির চত্বরে। এমনও বিশ্বাস আছে, বড়মার কাছে কিছু চাইলে তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। তাই শুধু নৈহাটি নয়, আশেপাশের এলাকা এমনকি দূরদূরান্ত থেকেও মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে। ভক্তদের সমাগম শুরু হয়েছে এখানে। কালীপুজোর রাতে ঠিক 12টায় শুরু মূল পুজো। এরপর শুরু হয় ভোগ ও প্রসাদ বিতরণ। হাই নিউজ নেটওয়ার্ক। শক্তির আরাধনায় জনপ্লাবনে ভাসতে শুরু করেছে বারাসাত। কিন্তু আলোর উৎসবে সামিল হতে এসে কৃত্রিম যানজটের অভিযোগে মন ভাঙছে দর্শনার্থীদের। যানজট সামাল দিতে দীর্ঘ কয়েক বছর ধরে জেলা সদরে চলা বিধিনিষেধের সঙ্গে পুলিশের বাড়তি সংযোজনকেই দোষ দিচ্ছেন ভুক্তভোগীরা। শক্তির আরাধনায় জনপ্লাবনে ভাসতে শুরু করেছে বারাসাত। কিন্তু আলোর উৎসবে সামিল হতে এসে কৃত্রিম যানজটের অভিযোগে মন ভাঙছে দর্শনার্থীদের। যানজট সামাল দিতে দীর্ঘ কয়েক বছর ধরে জেলা সদরে চলা বিধিনিষেধের সঙ্গে পুলিশের বাড়তি সংযোজনকেই দোষ দিচ্ছেন ভুক্তভোগীরা। শ্যামা পুজোর শহর বারাসাতে এবছর 17 অক্টোবর পুজোর উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। শহরের বড় পুজোগুলি রয়েছে মূলত 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। সোমবার থেকে এই রাস্তা ধরে কলকাতা থেকে আসলে নো এন্ট্রি থাকবে রথতলায়। তবে কৃষ্ণনগর থেকে আসলে কোনো নো এন্ট্রি নেই। জাতীয় সড়কের এই অংশে ওয়ান ওয়ে করা হয়েছে। কিন্তু রবিবার থেকে পুলিশকে যান নিয়ন্ত্রণ করতেও দেখা যায়। জায়গায় জায়গায় পুলিশের চেকিং এর কারণে খেসারত দিতে হচ্ছে নবপল্লীর আমরা সবাই, নবপল্লীর সার্বজনীন, তরুছায়া, জাগৃতি, সাউথ ভাটরা পুজো সংলগ্ন বাসিন্দা সহ অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীদেরও। আধার কার্ড বা সচিত্র পরিচয়পত্র থাকলে এলাকাবাসীকে ছাড় দেওয়ার কথা পুলিশের তরফে জানানো হলেও রবিবার তা মানা হয়নি বলেই অভিযোগ। শনিবার পুজো উদ্বোধনে এসে যানজটে আটকাতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তো বারাসাত 11 নম্বর রেলগেট থেকে তরুছায়ার পুজোয় যেতে দেওয়া হয়েছিল পায়ে হেঁটে। এ নিয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় জানিয়েছেন,
প্রশাসনিক বৈঠকে 17 এবং 18 তারিখ বারাসতের বড় পুজোগুলির উদ্বোধন ও তাতে ভিআইপিরা আসবেন জানানো হয়েছিল। তারপরেও মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ভোগান্তিতে পড়া একেবারেই কাম্য না। চূড়ান্ত যানজটের কারণে 11 নম্বর রেলগেট ফেলতে না পারায় শনি ও রবিবার একাধিক ট্রেন দেরিতে চলেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য সম্পর্ক আধিকারিক দীপ্তিময় দত্তও জানিয়েছেন, রাজ্য পুলিশ যান নিয়ন্ত্রণ ঠিকঠাক করলে রেল চলাচলে সুবিধা হয়। যদিও এই নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। বারাসাত ও মধ্যমগ্রামে কালী পুজোতে প্রতি বছরই তিল ধারণের জায়গা থাকে না। রুট না জানায় অনেকেই হাঁপিয়ে পড়েন। এবার এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। বারাসাত জেলা পুলিশ চালু করেছে বিশেষ কালী পুজো ওয়েবসাইট। এর মাধ্যমে দর্শনার্থীরা এক ক্লিকেই জানতে পারবেন মণ্ডপ সংক্রান্ত এবং পুলিশের সহায়তা কেন্দ্রের সমস্ত তথ্য। বারাসাত ও মধ্যমগ্রামে কালী পুজোতে প্রতি বছরই তিল ধারণের জায়গা থাকে না। রুট না জানায় অনেকেই হাঁপিয়ে পড়েন। এবার এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। বারাসাত জেলা পুলিশ চালু করেছে বিশেষ কালী পুজো ওয়েবসাইট www.kalipujobarasat.in। এর মাধ্যমে দর্শনার্থীরা এক ক্লিকে জানতে পারবেন কোন মণ্ডপে কেমন ভিড়, সেখানে কিভাবে যাওয়া যাবে, পার্কিং জোন, নো এন্ট্রি পয়েন্ট এবং পুলিশি সহায়তা কেন্দ্রের তথ্য। একই সঙ্গে উদ্বোধন হয়েছে গাইড ম্যাপের, যাতে শহরে চলাচল আরও সহজ হয়। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, 20 থেকে 23 অক্টোবর পর্যন্ত বারাসাত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতার দিক থেকে আসা বাসগুলোকে রথতলা মোড়ে আটকে রাখা হবে। রথতলা থেকে যশোর রোড পর্যন্ত দর্শনার্থীদের জন্য টোটো ও অটো পরিষেবা চালু থাকবে। শেঠপুকুর ও মিলনীর মাঠে পার্কিং জোন করা হয়েছে। কালীপুজোর দিনগুলিতে মোট 2600 পুলিশ মোতায়েন থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে, তা দিয়ে নজরদারিও চলছে। পুলিশ সুপার জানিয়েছেন, পুজোর রাতে শহরের বাসিন্দাদের যাতে কোনো সমস্যা না হয় তাই আধার, ভোটার এবং বিদ্যুতের বিল সঙ্গে রাখতে হবে। এছাড়া জায়ান্ট স্ক্রিনে লাইভ ভিডিওর টেলিকাস্টও দেখানো হবে, যাতে দর্শনার্থীরা আগেই বুঝতে পারেন কোন মণ্ডপে কতজন উপস্থিত। বারাসাত জেলা পুলিশ ডিজিটাল সহায়তা হিসেবে উল্লেখ করেছে এই উদ্যোগকে। তাদের লক্ষ্য, এবার দর্শনার্থীরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে কালীপুজো উপভোগ করতে পারবেন, শহরের ভিড় ও যানজট নিয়ন্ত্রণ রেখে। হাই নিউজ নেটওয়ার্ক। মণ্ডপে আর মন্দিরে সোনা রূপোর অলঙ্কারে শোভিত হয়ে উঠবেন মা কালী। কলকাতার 48টি মণ্ডপে কালী প্রতিমা যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব এবার কলকাতা পুলিশের। রাইফেলধারী পুলিশ কর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নেবেন। মণ্ডপে আর মন্দিরে সোনা রূপোর অলঙ্কারে শোভিত হয়ে উঠবেন মা কালী। কলকাতার 48টি মণ্ডপে কালী প্রতিমা যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব এবার কলকাতা পুলিশের। রাইফেলধারী পুলিশ কর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নেবেন। কালীপুজোয় অনেক বাড়িতেই কালী প্রতিমাকে সাজিয়ে তোলা হয় সোনা ও রূপোর গয়নায়, কিন্তু কলকাতার কিছু বারোয়ারি পুজোতেও কালী প্রতিমা সুসজ্জিত হয়ে ওঠেন সোনা ও রূপোর গয়নাতে। অনেক জায়গায় কালী প্রতিমায় কম পরিমাণ গয়না থাকলে পুজো উদ্যোক্তারা নিজেরাই নিরাপত্তারক্ষীদের নিয়োগ করে গয়না সুরক্ষিত রাখার ব্যবস্থা করেন। কিন্তু লালবাজার জানিয়েছে, 48টি মণ্ডপে গয়নার পরিমাণ বেশি, তাই পুজো উদ্যোক্তারাই গয়নার পরিমাণ উল্লেখ করে পুলিশের কাছ থেকে সুরক্ষার জন্য সাহায্য চান। এই আবেদনে সাড়া দিয়ে সোমবার থেকে মণ্ডপগুলিতে পুলিশের পাহারা। কালীপুজোর শুরু থেকে বিসর্জনের সময় যতক্ষণ না গয়না খুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ মণ্ডপগুলিতে ক্রমাগত 3টি শিফটে নিরাপত্তার দায়িত্ব নেবেন 2 জন করে রাইফেলধারী কনস্টেবল। তাদের মধ্যে কয়েকজন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীরও। আবার কয়েকটি মণ্ডপে থাকবেন অতিরিক্ত 1 জন করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও। আবার পুজো উদ্যোক্তারাও অতিরিক্ত সতর্কতার সঙ্গে নিজেরাও প্রতিমার গয়নার উপর নজরদারি করছেন। অনেকে নিজেদের তরফ থেকে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন। মণ্ডপে অনেকেই বসাচ্ছেন গেট। পুলিশ জানিয়েছে, ওই 48টি মণ্ডপের মধ্যে সবথেকে বেশি রয়েছে উত্তর কলকাতায়, এই সংখ্যা 19টি। ওই 19টি মণ্ডপ রয়েছে চিতপুর, কাশীপুর, বড়তলা, সিথি, আমহা স্ট্রিট, টালা, শ্যামপুকুর, জোড়াবাগান এলাকায়।
দক্ষিণ কলকাতার আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টলিগঞ্জ এলাকায় রয়েছে 8টি করে মণ্ডপ, যেখানে রয়েছে পুলিশের পাহারা। এছাড়া মধ্য কলকাতার মুচিপাড়া, তালতলা, পোস্তা, গিরিশ পার্কে পুলিশের বিশেষ পাহারায় থাকছে 7টি মণ্ডপ। এর মধ্যে শুধু তালতলায় রয়েছে 3টি মণ্ডপ। পূর্ব কলকাতার ট্যাংরা, এন্টালি 5টি মণ্ডপে রয়েছে গয়নায় পাহারা। দক্ষিণ পূর্ব কলকাতার শুধু বেনিয়াপুকুর এলাকাতেই রয়েছে 5টি মণ্ডপ। পশ্চিম বন্দর এলাকার একটি কালীপুজো মণ্ডপে থাকছে গয়না রক্ষার জন্য পুলিশের পাহারা। দক্ষিণ শহরতলি, যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে 3টি মণ্ডপে সশস্ত্র পাহারা থাকছে বলেই জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরবর্তী খবরে। কালীপুজোর সকালে কলকাতায় চলল গুলি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে খুনের অভিযোগ। বিধাননগরে দুষ্কৃতীদের গুলির নিশানায় ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর INTTUCর প্রেসিডেন্ট নির্মল দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে ধন্দ এখনো বহাল। কালীপুজোর সকালে কলকাতায় চলল গুলি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে খুনের অভিযোগ। বিধাননগরে দুষ্কৃতীদের গুলির নিশানায় ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর INTTUCর প্রেসিডেন্ট নির্মল দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে দ্বন্দ্ব বহাল। সোমবার সকাল 7:30 নাগাদ দত্তাবাদের ওয়ার্ড অফিসে ঢুকতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। টানা দুবার গুলি ছোড়া হলেও সৌভাগ্যবশত প্রত্যেকটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরেই দুষ্কৃতী বন্দুকের বাট দিয়ে নির্মলবাবুর মাথায় আঘাত করেন। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, হামলাকারীকে খুঁজে বের করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপি জামা ও মুখে মাস্ক পরা অবস্থায় এক যুবক হঠাৎ নির্মলবাবুকে লক্ষ্য করে বন্দুক তুলে ধরে। নির্মল দত্তের অভিযোগ, হঠাৎ একজন গুলি চালায়। প্রথম দুটো গুলি তার পাশ দিয়ে চলে যায়। তৃতীয়বার গুলি করার আগে দুষ্কৃতীকে ধরে ফেলেন তিনি। তখনই ও বন্দুকের বাট দিয়ে প্রাক্তন কাউন্সিলরের মাথায় আঘাত করে। নির্মল দত্ত বলেন, ওকে পুরোপুরি চিনতে পারেনি, কারণ মুখে মাস্ক ছিল, কিন্তু চোখ মুখ এখনো চোখে ভাসছে। এর আগেও আমার উপরে হামলার চেষ্টা হয়েছে। আমি কাউকে সন্দেহ করছি না, তবে যেহেতু এলাকায় কাজ করি, পরিবর্তন এনেছি, হয়তো সেই কারণেই হামলা। গুলির আওয়াজে পাড়ার লোকজন বেরিয়ে আসতেই ওই যুবক পালিয়ে যায় বলে জানা গিয়েছে। নির্মল দত্ত বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। বর্তমানে তিনি INTTUCর বিধাননগর শাখার সভাপতি। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক কোন্দল দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিষাক্ত বায়ুতে দীপাবলির শুভেচ্ছা দিল্লির। রাতভর বাজি পুড়িয়ে দূষণের মাত্রা খুব খারাপ। AQI 300 পেরিয়ে খুব খারাপ পরিস্থিতি দিল্লির বাতাসে। দীপাবলির আগেই দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছিল প্রশাসন। তারপরেও এড়ানো গেল না ধোঁয়াশা। বিষাক্ত বায়ুতেই দীপাবলির শুভেচ্ছা জানালো দেশের রাজধানী শহর। এদিন সকাল 7:30 নাগাদ দিল্লির বাতাসের গুণমান অর্থাৎ AQI সর্বোচ্চ 335-এ পৌঁছায়, যা ভীষণ খারাপ পর্যায়ে পড়ে। বিভিন্ন এলাকার গড় AQI ছিল 300। বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতশবাজিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন ও রাতেও বাজি পোড়ায় শহরবাসী। তাতেই ভয়ঙ্কর পরিণতি হল রাজধানীর। বাতাসের গুণমান 300 পেরিয়ে খুব খারাপ পরিস্থিতি। রবিবার রাতেই দেখা যায় 38টি দূষণ নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 24টিতে বাতাসের গুণমান খুব খারাপে পৌঁছে গিয়েছে। রাজধানীর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, সোমবার ভোরে দিল্লিতে বায়ু দূষণ সর্বোচ্চ ছিল আনন্দ বিহারে। সেখানে এক সময় AQI 417 অর্থাৎ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপর ছিল যথাক্রমে নয়াদিল্লি এলাকা 367, গাজিয়াবাদের বিজয়নগরে 348, নয়ডাতে 341, নয়ডা সেক্টর 1-এ 344 এবং গুরগাঁওয়ে 283। উল্লেখ্য, রাজধানীর বাতাসের গুণমান খুব খারাপ হতেই GRAP 2 চালু করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। GRAP হল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ। GRAP 2 কার্যকর থাকাকালীন রাস্তায় জল ছেটানো হয়ে থাকে। জেনারেটরের ব্যবহার কমাতে বিদ্যুতের যোগান বৃদ্ধি করা হয়। নাগরিকদের নিজের গাড়ির ব্যবহার কমাতে পার্কিংয়ের ভাড়া বৃদ্ধি করা হয়। যদিও পরিবেশবিদরা প্রশ্ন তুলছেন, সবুজবাজিতে কিভাবে এতখানি দূষণ হতে পারে? আদৌ কি রাজধানীবাসী শীর্ষ আদালতের নির্দেশ মান্য করেছে?
হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপে হারের হ্যাট্রিক, ইংল্যান্ডের কাছে পরাজয়ে সেমির অঙ্কে হোঁচট ভারতের। বিফলে গেল স্মৃতি হরমনপ্রীতের লড়াই। হারের হ্যাট্রিকে যেমন সেমির লড়াইয়ের সমস্যায় পড়ল উইমেন্স ইন ব্লু, তেমনি শেষ চার নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। একদিনের অধিনায়কত্বের শুরুটা যে এরকম হবে তা ভাবেননি শুভমান গিল। অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচেই ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। 224 দিন পর দেশের জার্সিতে ফিরে রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। রান পেলেন না শুভমান নিজেও। 4 বার বৃষ্টিতে থামল খেলা, ফলে 50 ওভারের খেলা কমে দাঁড়াল 26 ওভারে। প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 136 রান করে ভারত, কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে লক্ষ্য কমে দাঁড়ায় 131। বোলারেরাও খুব একটা দাগ কাটতে পারেননি, ফলে 21.1 ওভারে রান তুলে নেয় অস্ট্রেলিয়া। 7 উইকেটে জিতে সিরিজে এগিয়ে যান মিচেল মার্শেরা। রবিবার সকাল থেকেই পার্থের আবহাওয়া ছিল মেঘলা, ফলে টস ছিল গুরুত্বপূর্ণ। আরও একবার টস হারলেন শুভমান, ফলে কঠিন পরিস্থিতিতে শুরুতে ব্যাট করতে হলো ভারতকে। রোহিতকে দেখে বোঝা যাচ্ছিল টাইমিংয়ে সমস্যা হচ্ছে, আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল। 8 রানের মাথায় জশ হেজালউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ভারত। কোহলি খাতাও খুলতে পারেননি, নামার পর থেকেই উসখুস করছিলেন। বারবার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে যাচ্ছিলেন। সেই পুরনো রোগ, তারই খেসারত দিতে হলো। মিচেল স্টার্কের বলে একটি শট মারতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, হাওয়ায় খেললেন। পয়েন্টে ক্যাচ ধরলেন কুপার কুনুলি। 0 রানে ফিরলেন কোহলি। 2 উইকেট পড়ার পর একবার খেলা বন্ধ হয়। খেলা শুরু হবার পর আউট হন শুভমান। লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট রক্ষককে ক্যাচ দেন তিনি। একই অবস্থা শ্রেয়স আয়ারের, তিনিও লেগ স্ট্যাম্পের বাইরের বলে ফেরেন। শুভমান 10 ও শ্রেয়স 11 রান করেন। 4 উইকেট পড়ার পর আবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। এবার অনেকটা সময় নষ্ট হয়, ফলে খেলা কমে দাঁড়ায় 32 ওভারে। শেষ পর্যন্ত তা আরও কমে দাঁড়ায় 26 ওভারে। হঠাৎ করে ওভার কমে যাওয়ায় চাপে পড়ে যান ভারতীয় ব্যাটারেরা। রানের গতি বাড়ানোর চেষ্টা করেন অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। তাদের ব্যাটে 100 পার হয় ভারতের। অক্ষর 31 ও রাহুল 38 রান করেন। শেষ দিকে নীতিশ রেড্ডি 19 রান করে ভারতকে 136 রানে নিয়ে যায়, কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের রান হয় 130। অস্ট্রেলিয়ার হেজালউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুনেমান 2 করে উইকেট নেন। স্টার্ক ও নেথান এলিস নেন 1 করে উইকেট। 131 রানের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। অস্ট্রেলিয়া জানত বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। 2 ওপেনার ট্রেভিস হেড ও অধিনায়ক মার্সের ওপর দায়িত্ব ছিল। হেড শুরুটা ভালো করেন, প্রথম ওভারেই 2টি 4 মারেন, কিন্তু পরের ওভারে অর্শদীপ সিং এর বলে বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। 3 নম্বরে নেমে ম্যাথু শটও বেশি রান পাননি, তাকে আউট করেন অক্ষর। হেড আউট হওয়ায় মার্শের দায়িত্ব বেড়ে যায়। অধিনায়কের ইনিংস খেললেন তিনি। পার্থ তার ঘরের মাঠ, এই মাঠে বাউন্স তিনি ভালোভাবে জানেন, তাই প্রতি ওভারে একটি করে বড় শট মারতে সমস্যা হচ্ছিল না মার্শের। জশ ফিলিপ তাকে সঙ্গ দেন, তিনিও মাঝে মাঝে বড় শট মারছিলেন। 37 রান করে আউট হন ফিলিপ। ভারতীয় বোলারেরা হতাশ করলেন। অস্ট্রেলিয়ার বোলারদের দেখে শিখতে হবে তাদের। পরিবেশ খুব একটা বদলায়নি, কিন্তু অর্শদীপ, সিরাজ, হর্ষিতদের বিরুদ্ধে বড় শট খেলতে সমস্যা হলো না অসি ব্যাটারদের। ধীরে ধীরে অস্ট্রেলিয়া যত লক্ষ্যের কাছে পৌঁছাচ্ছিল, চাপ বাড়ছিল ভারতের। শুভমান তার হাতের সব তাস খেলে ফেলেন। প্রত্যেক বোলারের হাতে বল তুলে দেন, তারপরে ম্যাচ জিততে পারেননি তিনি। মার্শ 46 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।